দর্শক, একদিন আগে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, স্থানীয় লোকজন, অভিযোগ আওয়ামী লীগের লোকজন এনসিপির জনসভা পণ্ড করেছে, পথসভা মূলত, সেখানে আক্রমণ করেছে। তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে তাদের উপরে ককটেল নিক্ষেপ করা হয়েছে, ইট পাটকেল ছোড়া হয়েছে, সেই কারণেই বাধ্য হয়ে তারা বল প্রয়োগ করেছে, গুলি ছুড়েছে। এরকম পরিস্থিতিতে মানবাধিকারের প্রশ্ন উঠেছে। বিশ্বব্যাপী এই খবরটা আলোড়ন তৈরি করেছে এবং বিশ্ব মিডিয়াতে জায়গা পেয়েছে, এবং বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এই ব্যাপারটাকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে দেখছে। আদতেও কি সেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে? আইন ও সালিশ কেন্দ্র কি বলছে, বিশ্ব মিডিয়া কি বলছে, সেই আলোচনা করবো এই ভিডিওতে। বলছিলাম, গোপালগঞ্জের ঘটনায় মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে, এমনটা বলছে আইন এবং সালিশ কেন্দ্র। গোপালগঞ্জে জনসাধারণের উপরে বল প্রয়োগ ও গুলি চালানোর ঘটনা আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড এবং সংবিধান উভয়ের চরম লঙ্ঘন দাবি করে এই ঘটনার গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা জানিয়েছে আইন এবং সালিশ কেন্দ্র। তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেই বলা হচ্ছে, বিবৃতিতে তারা বলেছে, গণমাধ্যম সূত্রে জানা গেছে বুধবার গোপালগঞ্জ পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত একটি রাজনৈতিক সমাবেশ শেষে হঠাৎ করে উত্তেজনা তৈরি হয়। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জনতার উপরে বল প্রয়োগ করে এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এই ঘটনায় দীপ্ত সাহা 25, রমজান কাজী 18, সোহেল মোল্লা 41 এবং ইমন 24 বছর বয়সী নামের 4 জন নিহত হন। আহত হন আরও অনেকে, যাদের কেউ কেউ গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আইন এবং সালিশ কেন্দ্র মনে করে, মত প্রকাশ এবং শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করার অধিকার বাংলাদেশের সংবিধানে নিশ্চিত মৌলিক অধিকার। রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব হলো এই অধিকার সুরক্ষা করা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সময়ে উত্তেজনা প্রশমন এবং মানুষের জীবন রক্ষা নিশ্চিত করা, একই সঙ্গে অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকা। বিবৃতিতে তারা আরও বলেছে, গোপালগঞ্জে যেভাবে জনসাধারণের উপরে বল প্রয়োগ ও গুলি চালানোর ঘটনা ঘটেছে তা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং সংবিধান উভয়েরই চরম লঙ্ঘন, যা একান্তই অগ্রহণযোগ্য। অর্থাৎ আইন ও সালিশ কেন্দ্র বলছে এটা সংবিধানেরও লঙ্ঘন হয়েছে যে ঘটনাটা গোপালগঞ্জে ঘটানো হয়েছে। কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তাদের উপরে আক্রমণ করা হয়েছিল, ককটেল মারা হয়েছিল, ইটপাটকেল মারা হয়েছিল, তাতে তারা বাধ্য হয়ে বল প্রয়োগ করেছে এবং সেই সিচুয়েশন মোকাবেলা করেছে তারা। অন্যদিকে পুলিশের মহাপরিদর্শক গণমাধ্যমকে দেয়া বক্তব্যে জানিয়েছেন, পুলিশ গোপালগঞ্জের ঘটনায় আত্মঘাতী বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি। তখনই প্রশ্ন উঠেছে, তাহলে যে 4 জন মারা গেল, সেই 4 জন কিভাবে মারা গেছে? তাদের কি পোস্টমর্টম করা হয়েছে? তাদের মৃত্যুর প্রকৃত রহস্য কি সরকার উন্মোচন করেছে, কিংবা সরকারের কোনো বিবৃতিতে কি 4 জন নিহত হওয়ার ঘটনা স্বীকার করা হয়েছে, উল্লেখ করা হয়েছে? কোনোটাই হয়নি। আশোক যেটা মনে করছে, এই প্রশ্নের সুস্পষ্ট প্রামাণ্য ব্যাখ্যা দেয়া না হলে জনগণের মধ্যে বিভ্রান্তি, ভয় ও প্রশাসনের প্রতি অনাস্থা আরও বাড়বে। তারা বলছে যে দেশে স্থিতিশীলতা, শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম, ধৈর্য, দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান। তারা বলছে যে এই ঘটনায় নিহত 4 জনের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না। অবিলম্বে একটি স্বাধীন, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করতে হবে। এছাড়া এনসিপি নেতৃবৃন্দ ও সমর্থকদের উপর ন্যাক্কারজনক হামলার পেছনে দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা সেটাও খুঁজে বের করার কথা বলেছে আইন এবং সালিশ কেন্দ্র। এই কথাগুলো আইন এবং সালিশ কেন্দ্র যখন বলছে, তখন আন্তর্জাতিক মিডিয়াতে আমরা দেখছি এটা নিয়ে অনেক খবর। আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরা, তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। আল জাজিরা বলছে, বাংলাদেশ পুলিশ ক্ল্যাশ উইথ প্রো হাসিনা অ্যাক্টিভিস্ট, অ্যাটলিস্ট 3 ডেড। আল জাজিরা 3 জন ডেডের কথা বলছে। দ্য ট্রিবিউন বলছে, বাংলাদেশ অ্যাটলিস্ট 4 কিল্ড অ্যাট আওয়ামী ওয়ার্কার ক্ল্যাশ উইথ পুলিশ আর্মি ইন ঢাকা। স্ট্রেট টাইমস তারা বলছে, অ্যাটলিস্ট 4 কিল্ড অ্যাজ ভায়োলেন্স এরপ্ট অ্যাট বাংলাদেশ ইউথ র্যালি। ABC নিউজ বলছে, অ্যাটলিস্ট 3 ডেড অ্যাজ বাংলাদেশ পুলিশ ক্ল্যাশ উইথ সাপোর্টার্স অফ আউটসাইডেড লিডার। রিউটার্স বলছে, ভায়োলেন্স ইরপ্ট অ্যাট বাংলাদেশ ইউথ র্যালি, মিডিয়া রিপোর্ট 4 কিল্ড। ETP প্রাইম বলছে, বাংলাদেশ প্লাংস ইন্টু crisis as Islamist attack Aomi League in Mujib birthplace.
এপি বলছে বাংলাদেশ ফোর্সেস ক্ল্যাশ উইথ সাপোর্টার্স অফ আউটসাইডার লিডার হাসিনা, লিভিং অ্যাট লিস্ট 4 ডেড। আন্তর্জাতিক মিডিয়ায় কিন্তু চরমভাবে এই খবরগুলো এসেছে। আন্তর্জাতিক মিডিয়ায় যখন এই খবরগুলো এসেছে তখন মানবাধিকারের প্রসঙ্গ আরও বেশি জোরদার হবে। বিশেষ করে আমাদের মূল শঙ্কার জায়গা হচ্ছে যে সেনাবাহিনীর দিকে যেভাবে অভিযোগের তীর ছোড়া হচ্ছে, পুলিশ বাহিনীর দিকে বরং অভিযোগের তীর কম হয়েছে। যদিও একটা ঘটনা পুলিশের দিকে সবথেকে বেশি এবং সবথেকে গুরুত্বপূর্ণ অভিযোগের তীর পুলিশের দিকে, পুলিশের কোটালীপাড়া থানার ওসি সরাসরি একজনকে গ্রেপ্তার করেছে। সেই একজনের নাম সম্ভবত ইমন, নিহতদের মধ্যে যারা ছিলেন যে 4 জনের মধ্যে 18 বছরের যুবক, তাকে গ্রেপ্তারের 5 মিনিট পরে দেখা গেল যে তার গুলিবিদ্ধ লাশ নিয়ে যাচ্ছে তার মামা। এই ঘটনার দায় পুরোটাই পুলিশের উপরে চাপানো হচ্ছে এবং বলা হচ্ছে যে পুলিশ কাউকে নিজের আয়ত্তে নেয়ার পরে, গ্রেপ্তারের পরে কাউকে কখনোই গুলি চালিয়ে হত্যা করতে পারে না। এটা মানবাধিকার এবং সংবিধানের, আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এই ব্যাপারটা যদি তদন্ত করে বের করা যায় এবং দোষীদের শাস্তি দেয়া যায়, অন্য ঘটনাগুলো বাদ শুধুমাত্র এই ঘটনাটার যদি তদন্ত করে দোষীদের ব্যবস্থা নেওয়া হয়, আমার মনে হয় যে আগামীতে যে কোনো বিষয়ে এই ঘটনা রোধ করা অনেক বেশি সহজ হবে। আবার আরেকটা আলোচনাও রয়েছে যে এটাও তো এক ধরনের মব। এনসিপির যে পথসভা, সেই পথসভায় যে সংঘবদ্ধ আক্রমণ, এটাও এক ধরনের মব, এবং মব আস্তে আস্তে কোন জায়গায় গিয়েছে সেটা তো এখন আমাদের কাছে স্পষ্ট। শুরু থেকেই বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন বিশ্লেষক, বিভিন্ন আইনজীবী, সাংবাদিক বারবার বলে আসছিলেন যে মবের লাগাম টেনে ধরেন। মবের লাগাম টেনে না ধরলে আজকে যারা মব করছে, আজকে যারা মবকে উৎসাহিত করছে, মবকে জাস্টিফাই করছে, মবকে যারা প্রেশার ভাবছে, মবকে মব হিসেবে স্বীকার করছে না, তারাই একদিন মবের দ্বারা আক্রান্ত হবে। ঠিক সেই ঘটনাটাই গোপালগঞ্জে ঘটল। যাদের বিরুদ্ধে সব থেকে বেশি মবের অভিযোগ এবং মবকে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ, তারাই মবের শিকার হলেন। তার মানে হচ্ছে সরকার আগে থেকেই যদি মবের লাগামটা টেনে ধরতো, তাহলে মানবাধিকার লঙ্ঘন, সংবিধান লঙ্ঘন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অবস্থা, এগুলো প্রসঙ্গক্রমে আসতো না। আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে গোপালগঞ্জের ঘটনায় যে ব্যাপক অ্যাকশানে গিয়েছে, এই অ্যাকশানটা শুধুমাত্র হত্যাকাণ্ড যদি তাদের দ্বারা হয়ে থাকে সেই ব্যাপারটা বাদ, কিন্তু অ্যাগ্রেসিভ দমনের জন্য অ্যাগ্রেসিভ যে মাইন্ড, সেই অ্যাগ্রেসিভ মাইন্ডটা যদি বাংলাদেশে গত 11 মাসে যতগুলো মব ঘটেছে, সব মবের ক্ষেত্রে পুলিশ, বিশেষ করে পুলিশ, সেনাবাহিনী তো বিশেষ ফোর্স, সেনাবাহিনী সর্বোচ্চ যখন প্রয়োজন হবে তখন যাবে। পুলিশ, সেনাবাহিনী কিংবা যৌথ বাহিনী সবাই মিলে যদি এরকম অ্যাগ্রেসিভ মুডটা দেখাতেন মবের বিরুদ্ধে, এবং সরকার যদি সেটা দেখাতে তাদেরকে বলতো, তাহলে আজকে মবের চেহারা এই পর্যায়ে চলে আসতো না, যখন আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক খবর হচ্ছে এটা নিয়ে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।